স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব 52। তৌসির বিছানার প্রান্তে 2 পা ঝুলিয়ে বসে আছে। তার ঠিক পেছনে ঘেঁষেই বসে আছে নাছা। তাড়াহুড়োর নিজের ড্রেসটা সে উল্টো করে পরে বসে আছে। তৌসির ঘাড় ঘুরিয়ে কিছুটা ক্লান্ত আর নির্লিপ্ত দৃষ্টিতে নাছার দিকে তাকায়। শান্ত স্বরে তৌসির বলে, এখন আমি শুধু বলবো আর তুই শুধু শুনবি। মাঝখানে কোনো টু শব্দও করবি না। নাছা বাতো মেয়ের মতো সবুজ ভঙ্গিতে মাথা নেড়ে বলে, জি আচ্ছা। বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তৌসিরের। তারপর সে শুরু করে তার ফেলে আসা জীবনের গল্প। তামিলনাড়ুর তিরুন্নাড়ুরে একসময়ের প্রভাবশালী ইলমাজ পরিবারের সন্তান আমি। আমার বাবা হন তখনকার চিফ মিনিস্টার বাদশাহ তাওহিদ ইলমাজ। তবে লোকমুখে সবাই তাকে শুধু বাদশা নামেই চেনে আর একটাকে সম্মান করে। ইলমাজ পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমি। নাঝা, আমি আর আমার যমজ ভাই ইয়াদ যেদিন পৃথিবীর আলো দেখি সেই দিনে আমাদের মা চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যান, মারা যান তিনি। আমাদের থেকে 18 মাসের বড় আরেক ভাই আছে ওয়াসেম। তার ভাইদের ওপরে আমাদের 3 বোন। মারিয়ম মায়ের মৃত্যুর সময় ওর বয়স তখন 10 বছর। মেজ বোন মার্শার বয়স 12 আর সবচেয়ে ছোট বোন ইভা, যার বয়স এখন কেবল 14। মায়ের মুখটা কেমন ছিল তা আমরা কোনোদিনও স্বচক্ষে দেখার সুযোগ পাইনি। এই 3 বোনের বুকেই আমরা বড় হই। বয়সে তারাও তখন নিতান্তই শিশু। তাও বাড়ির কাছে মানুষদের সাথে মিলে যেমন তেমন করে আমাদের বুকে আগলে রাখে। আমাদের কাছে মা শব্দটার মানে এই 3 বোনই। তারা ঠিক মায়ের মতোই মমতায় আমাদের বড় করে তুলেছেন। বাবা আমাদের ভীষণ শান্তিপ্রিয় আর সৎ একজন মানুষ। তার এই সততার কারণেই টানা 2 বার তিনি ক্ষমতায় থাকেন। বংশগতভাবে আমরা ছিলাম প্রচণ্ড বিত্তশালী। দাদার আমলের কত জায়গা জমি, কত যে ছড়ানো ছিটানো প্রপার্টি আছে, খোদ বাবাও তার সঠিক হিসেব জানেন না। বাবা ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু ওই যে কথাই কয় না, এই দুনিয়াটা আসলে ভালো মানুষদের জন্য না। আমাদের বেলাতেও ঠিক তাই হয়। তিরুন্নাড়ুরে বেশ কিছু বড় এলাকা ছিল যেখানে বাবা নিজের উদ্যোগে স্থানীয় কৃষি আর বস্তির গরিব মানুষদের থাকার জন্য ব্যবস্থা করে। কিন্তু কেরালা থেকে আসা খলিল নামের এক জানোয়ার মাফিয়ার নজর পড়ে ওই জায়গাগুলোর ওপরে। সেও আমাদের মতোই মুসলিম ছিল, কিন্তু শুধু নামেই কামে তো একটা জানোয়ারই ছিল। সে ওই এলাকায় নিজের ফ্যাক্টরি বসানোর জন্য বাবাকে বারবার প্রস্তাব দিত জায়গাগুলো তার কাছে বিক্রি করে দিতে। এতগুলো অসহায় মানুষের চোখের সামনে আশ্রয়হীন হয়ে পড়বে এই কথা চিন্তা করে বাবা মুখের উপর খলিলের প্রস্তাব সরাসরি না করে দেন। কিন্তু খলিলও তো আরও ছোটোখাটো কেউ নয়, বড় মাপের মাফিয়া। সে দিনের পর দিন বাবাকে নানাভাবে হুমকি দিতে থাকে, এমনকি বাবার পলিটিক্যাল ক্যারিয়ারেরও কালিমা লেপানোর চেষ্টা করে। কিন্তু আমার বাপ এক কথার মানুষ, আস্ত একটা পাহাড়ের মতো। বলেন মারব, কিন্তু নিজের নীতি থেকে এক চুলও সরে না। আমাদের পৈতৃক সম্পত্তির প্রাপ্তি থেকে চোখ পড়ার মতো দিগন্ত বিস্তৃত আবাদি জমি, পুরনো দিনের রমরমা ব্যবসা আর শহরের ঠিক প্রাণকেন্দ্রে থাকা কয়েকটা অট্টালিকা, সব মিলিয়ে এক মেলা বড় সাম্রাজ্য। কিন্তু সম্পদের এই পাহাড় যে একদিন নিজেদের ভেতরেই কালান্তক এসে এক ঝড় তুলে বাবার তীক্ষ্ণ দৃষ্টিটা অনেক আগে আজ করে ফেলেন। তাই মৃত্যুর আগে তিনি এক নিখুঁত চাল চলে যান। পরিবারের এই বিপুল সম্পত্তি তিনি ভাগ করে দেন ঠিকই, তবে তৈরি করেন 3টি সম্পূর্ণ আলাদা দলিল। 3 ভাইয়ের নামে আলাদা 3টি দলিল, কিন্তু এর ভিতরেই লুকিয়ে থাকে বাবার মাস্টার স্ট্রোক। দলিলে স্পষ্ট লেখা থাকে, এই 3টি দলিলের কোনোটিরই একক কোনো ক্ষমতা নয়। যে কোনো একটি বা 2টি দলিল দিয়ে এই সম্পত্তির এক কাছের টুকরো বিক্রি করা বা হস্তান্তর করা যাবে না। সম্পত্তির উপর সামান্যতম অধিকার ফলাতে হলেও 3টি দলিলকেই একই টেবিলে একসঙ্গে মেলাতে হবে। বাবা আসলে সম্পদের কোনো ভাগই করেন না, বরং বিপদের দিনে 3 ভাইকে যাতে এক ছাদের নিচে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই বাধ্যবাধকতার এক অদৃশ্য শেকল তৈরি করে যান বাবা। এই উইল আর দলিল করার সাথে সাথেই বাবা খলিলের সব নোংরা কাজ সহ মুখোশ সবার সামনে প্রকাশ্যে আনেন। তাকে ধরার জন্য তার পেছনে লেলিয়ে দেন পুলিশ। আর বাবার সাহসিকতার এই পুরো কাজটাই তাকে সাহায্য করে তার চাচাতো ভাই সেলিম আর বাবার সবচেয়ে কাছের বন্ধু ইরশাদ সর্দার। সময়টা করাইয়া যায়, আমার আর ইয়াদের বয়স তখন মোটে 7 বছরে পৌঁছায়। বড় আপু এবার বিয়ে হয়, কিন্তু তুলা ভাই আমাদের বাড়িতেই থাকে, কারণ আপুকে চোখের আড়াল করতে চান না বাবা। আপু তখন 8 মাসের পোয়াতি, ভারী শরীর নিয়ে ধীর পায়ে হাঁটে। আমাদের জীবনটা একটা সাজানো বাগানের মতো থাকে। 3 ভাই 3 বোন, সারা বাড়ি জুড়ে হাসি খুশি আর আনন্দ। হায়রে, সেই সুখের দিনগুলো এখন ঝাপসা স্বপ্নের মতো লাগে। একদিন রাত 12টা, চারিদিকে শুনশান। সিনেমায় যেমন হঠাৎ ডাকাত পড়ে, আমাদের সাজানো সংসারটাও ঠিক সেভাবেই কালবৈশাখী আছড়ে পড়ে। বাড়ির পালোয়ান আর কাজের লোকগুলো চোখের পলকে কাইটা টুকরা টুকরা করে ফেলে খলিলের লোকেরা। মুহূর্তেই আমাদের বাড়ি ভাসতে থাকে রক্তে। সে প্রায়শ খানিক লোক নিয়ে আসে, আর জমদূতের মতো খলিল নিজে হাজির হয় আমাদের সামনে। জানোস না স্যার,
দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট কি, যখন আপন মানুষ পেছন থেকে বুকে ছুরি মারে। যেই সেলিম চাচারে আপার নিজের রক্তের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করেন, জান দিয়া ভালোবাসেন, সেই বেইমান সেলিম চাচাই কালসাপ হয়ে ওদের রাস্তা দেখাইয়া আনে। আমার ছোট্ট তিন বাইরে টাইনা হিচড়া আয়না শক্ত করে চেয়ারের সাথে বাঁধে, বাবাকেও বাঁধে। ওরা চায় মরার আগে আমাদের চোখের পানি দিয়ে পৈশাচিক উল্লাস করতে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনই বাকি থাকে আমাদের দুলাভাই, যার সন্তানের মা হতে যাচ্ছে। আমার আপু, সেও ওদের সাথে গিয়ে দাঁড়ায় ঠোঁটে শয়তানি হাসি নিয়ে। এর চেয়ে বড় ধাক্কা কি হইতে পারে? বাবা তো এক কথায় বাকরুদ্ধ হয়ে শুধু দেখেছিল। আমার জন্মদাতা বাবার সামনে, আমাদের কচির চোখের সামনে ওরা আমার কলিজার টুকরো দুই বোন ইভা আর মায়েশার চুল ধরে টাইনা হিচড়া নিয়ে আসে, বাবার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দেয় ওদের। শুরু হয় ধর্ষণ করা। জানোয়ারদের দল ঝাঁপিয়ে পড়ে আমার বোনগুলোর ওপরে। 8 মাসের পোয়াতি একটা মেয়ে, পেটে তার একান্ত জ্যান্ত বাচ্চা। ওরা একটুও দয়া করে না। ওদের শরীর থেকে শুধু কাপড় না, সম্মান আর চামড়া হিংস্রভাবে টেনে ছিঁড়ে নিতে থাকে ওরা। বাবা হাউমা করে কেঁদে ওঠেন। যেই মানুষটাকে কখনো মাথা নোয়াতে দেখিনি, যে মরে যাবেন কিন্তু নীতি থেকে সরবেন না, সেই বাবা টুকরে কেঁদে ওঠেন। বাবার আমারে টুকরা টুকরা করে কেটে ফেল, আমার সব ধন সম্পদ নিয়ে নে, তাও আমার মাগুলারে ছেড়ে দে, ওদের গায়ে হাত দিস না। কিন্তু খলিল শয়তানের মতো হেসে বলে, সম্পদ তো নিবই রে, কিন্তু তার আগে তোর চোখের সামনে একটু আসল মজাটা নিয়ে নিই। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন সর্বনাশ হচ্ছে, আর আপুর স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বল, এই দৃশ্য কোনো মানুষ সইতে পারে? আমার বোনগুলোর শরীর থেকে, বুকের স্তন থেকে লজ্জাস্থান, হাতে তখন ফেনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। ব্যথায়, কষ্টে আর অপমানে ওদের গগনবিদারী চিৎকার একটু পর গঙ্গান্বিতে রূপ নাই। হায়রে আমার বোনগুলোর সেই গঙ্গানি বাবা বলে চিৎকার। জানোস না ছা, এত বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমার আজও রাইতে ঘুম হয় না। চোখ বন্ধ করলেই দেখি ইপা আপু আর মাইশা আপু রক্তমাখা হাতে আমার দিকে হাত বাড়িয়ে আছে, বাঁচার আকুতি জানাচ্ছে। ওদের সেই ভাঙা গলার আর্তনাদ আজও আমার কানের ভেতরে বাজতে থাকে রে। আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমি কিছুটি করতে পারছি না। আমার চোখের সামনে সব করতেছে। যেই সেলিম চাচারে আমার বাবার মতো দেখতাম, সেও আজ জানোয়ারের রূপ নিলে। সেও নোংরা উল্লাসে মেতে ওঠে আমার বোনগুলোর ওপরে। আমার 8 মাসের পোয়াতে বোন আপু, ওরা আপুর ওপরে এমন পৈশাচিকভাবে চালাইতেছে যে আমার আপুটা আর সহ্য করতে পারে না। ওর গর্ভে জ্যান্ত বাচ্চাটাকে ওরা ওর লজ্জাস্থানে হাত টুকে টেনে ছিঁড়ে বের করে আনে, এনে ওর মাথা আর ধর ধরে ছিঁড়ে প্রাণটাকে নির্মমভাবে শেষ করে দেয়। আর আমার মায়ের মতো বড় আপুটা একটা বিকট চিৎকার দিয়ে চিরকালের মতো স্তব্ধ হইয়া যায়। আমার আপুটা মারা যায়, কিন্তু জানোয়ারগুলো থাপা থামে না। একটা লাশের উপরে ওরা যে কতবার হামলায় পড়েছে তার কোনো হিসাব নেই। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার বাবার বুকটাও ফেটে যায়। চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার বাবার শরীরটাও ছেড়ে পড়ে মাটিতে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমাদের চোখের সামনে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের মেয়েকে এমনভাবে দর্শিত হতে দেখেছেন, তাও নিজের পায়ের কাছে নিজের চোখের সামনে দেখে আর বেঁচে থাকা সম্ভব? বাবাও চলে যান, আর আমরা 3 ভাই শক্ত রশিতে বাঁধা অবস্থায় আমরা শুধু হু হু করে কাঁদতেছি। আমাদের চোখের সামনে আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা কিছু করতে পারতেছি না, কিছু না। আমার মেজো আপুর সাথে তখনও চলছিল এসব। 30 জনেরও বেশি নরপুরুষ মিলে ওর উপরে হামলে পড়ে। আমার হাসি খুশি বোনটারে ওরা তিলে তিলে ছিঁড়ে খুঁড়ে খায়। এরপর একটা চেয়ার ভেঙে তারা পায়া নিয়ে আমার আপুর লজ্জাস্থানে প্রবেশ করিয়ে দেয় এক ধাক্কায়। সাথে সাথে আপু ইয়া আল্লাহ বলে মুখ দিয়ে একটা কুলি রক্ত ফুরুত করে বের করে দেয়। শেষ হয়ে যায় সেও। আমার সেজ আপুটাও আর বাঁচার সুযোগ পায় না। মেঝের ওপরে আমার বোনটা ছিন্ন ভিন্ন শরীর, আর বোনদের কামড়ে ছিঁড়ে নাই স্তন, চামড়া আর তাজা রক্ত পড়ে থাকে। আর আমরা শুধু ফ্যাল ফ্যাল করে দেখতে থাকি। আমাদের চোখের পানি শুকাইয়া পাথর হয়ে গিয়েছিল ওই দিন। আমরা শুধু তাকাইয়াছিলাম। সেই রাতে আমাদের ছোট বোন মারিয়মের আর এক বান্ধবীর বাসায়, আর একসময় এরশাদ আঙ্কেল দৌড়াইয়া গেছিল মারিয়ামারে আনতে। ঠিক ওই সময়টাতে কই থেকে জানি খবর দিছে ওনারে খলিল আয়সা পড়ছে। সাক্ষাৎ জমদূতের মতো খলিল। খবর পাইয়া আঙ্কেল তড়িঘড়ি কইরা পুলিশ ফোর্স রেডি করে নিয়ে আসলো। কিন্তু আফসোস, ওনারা আস্তে আস্তে আমাদের দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল, সব শেষ। খলিলের পাতলি তো কুকুরগুলো আমাকে ওরা কিন্তু মায়েরা ফেলে নাই, কারণ একটাই, ওই সম্পত্তির দলিলগুলো সব তো আমাকে নামে। ওদের আসল মতলব আসিল আমাদের জান তো তুইলা নিয়ে যাওয়ার। কিন্তু তার আগে তো পুলিশ আইসা পড়ছে। কিন্তু ওই পুলিশ ওরাও আসিল খলিলের কেনা গোলাম, শুধু ডিউটি করার একটা ভান, একটা লোক দেখানো স্বচ্ছতা বজায় রাখতেই ওরা সাইরেন বাজাইয়া আসছিল। আমি নিজে এই 2 চোখে একদম স্পষ্ট দেখছি পুলিশের একদম গা ঘেঁষে খলিল বুক ফুলে গিয়ে হাইটা বাইর হইয়া গেছিল। অথচ তারা একটু শব্দও করেনি। উল্টো পুলিশের কমিশনার চোখের ইশারায় খলিলে বুঝাইয়া দিছে, পরিস্থিতিটা এখন একটু শান্ত হইতে দে, ওইগুলোরে আমরা ঠিকই তোর হাতে তুলে দিমু।
শুধু খাড়াইয়া খাড়াইয়া দেখলাম, কিন্তু কিছুই আর করার আসিল না। আমাদের তিনজনের অবস্থা তখন একদম শোচনীয়, জ্যান্ত লাশের মতো। ইব্রাহিম পাটোয়ারি আর ইরশাদ সত্তার আঙ্কেল আমাগরেরে কোনো মতো টাইনা হিস্টা নিজেদের বাড়ি নিয়ে গেলেন। সকালে হইতেই দেখি চারিদিকে খবর রটাইয়া দিছে, রাইতে নাকি ডাকাত দল আইসা আমাদের বাড়ি লুটপাট করছে আর সবাইকে কোপাইয়া মায়েরা ফেলছে। পুলিশ আর মিডিয়া মিলাইয়া পুরো ঘটনাটা কেমনে যে এত সুন্দর করে সাজাইয়া ফেললো আমরা বুঝতেই পারলাম না। বাবা আর বড় দুই বোনের লাশটাও একটু শেষ দেখা দেখুম একটা চিহ্নবিহীন লাশ হিসেবে তা করে বাটি চাপা দিয়ে দেওয়া হয়। আমরা একটু মন ভইরা কাতারের সুযোগ পাইলাম না। বুকটা যেন কামড়ে দুমড়ে মুচড়ে যাইতেছিল। সেটা কাউরে বুঝন যাইব না। ইব্রাহিম আর ইরশাদ আঙ্কেল ভালো কইরা বুঝা গেছিলেন তামিলনাড়ুতে আমাদের আর এক মুহূর্ত থাকাও নিরাপদ না, থাকলে আমাদেরও গুম কইরা দিব। তাই ইরশাদ আঙ্কেল, আমার ভাই ইয়াদ, আমি আর মারিয়মরে নিয়ে সোজা চইলা আসলাম উত্তরপ্রদেশে। আর ইব্রাহিম আঙ্কেল আমার আরেক ভাই ওয়াসিমরে নিয়ে সোজা গুজরাটে চইলা গেলেন। ইব্রাহিম আঙ্কেলের নিজের কোনো পোলাপান ছিল না, তিনি বাবা হইতে পারতেন না, তাই তিনি ওয়াসিমকে নিজের বুকের মাঝে টাইনা নিলেন, নিজের সন্তান পরিচয় দিয়ে বড় করতে লাগলেন। পরে আমার ভাই ইয়াত্রে ইরশাদ সর্দার নিজের কাছে রাইখা দিলেন। আর আমি হতবাগা এবং আমার বোন মারিয়মরে আমাকে মামা আইসা বাংলাদেশে নিয়ে আসলেন, কারণ আমার মা ছিল বাংলাদেশি। চোখের সামনে ভাইগুলো আলাদা হইয়া গেল, কিছু করবার পারলাম না। আমাদের তিন ভাইয়ের নামে থাকা তিনটা দলিল তিনজন আলাদা মানুষের কাছে গচ্ছিত রাখা হইল। ইয়াদেরটা রাখলেন ইরশাদ আঙ্কেল, ওয়াসিমেরটা পাটোয়ারি আঙ্কেল, আর আমার দলিলটা থাকলো আমার বোন মারিয়মের কাছে। চাইলে তো তারা এই সব সম্পত্তি খুঁজে সহজে মায়েরা দিয়া নিজেরা খাইতে পারতেন, কিন্তু তারা তা করেন নাই। তারা আসলে আমার বাবার রক্তের চাইতো আপন, সত্যকারের বন্ধু ছিলেন। বাংলাদেশে আসার পর চোখের পলকে কেমনে একটা বছর কাটা গেল। টুকটাক বাংলা ভাষাটাও আমি আয়ত্ত করে ফেললাম। মামা আমাদের অনেক আদর যত্ন কইরা বড় করতেছেন। মামি অবশ্য আমাগরের দুই চোখেই একদমই দেখতে পারে না, কিন্তু মামার ভয়ে মুখের উপরে কিছু বলারও সাহস পায় না। আমরা ভাই বোন স্কুলে ভর্তি হইলাম। আমার বোনটার বয়স তখন সবে 16তে পড়েছে, ওইটুকুনি একটা মেয়ে। অথচ এই বোনটাই এখন আমার পুরা দুনিয়া, আমার সবচেয়ে আপনজন। ওর কোলেই আমি মাথা রেখা ঘুমাই। ও নিজের হাতে আমার এই লোকমা তুল্লা খাওয়াইয়া দেয়, গোসল করাইয়া দেয়। ওই আমার মরা মাটাই আমার বোনের রূপে ধইরা আসছে। প্রথম প্রথম বাবা, বড় আপু আর মেজো আপুর কথা মনে পড়া খুব কাঁদতাম, রাইতে বিরাইতে চিল্লাইয়া উঠতাম। কিন্তু তারপর ধীরে ধীরে মানতে শুরু করলাম। বাচ্চা মন তো, তাই হয়তো মাইনা নিতেও পারছি। দিনের বেলা সব ঠিকঠাকই লাগে, কিন্তু রাত হইলে ভয়ঙ্কর স্মৃতিগুলো রক্তের দাগ করে টমা হইয়া ঠিকই আমার তাড়া কইরা ফিরে। ঘুমের করে এখনো মনে হইল খুলি বুঝি দরজা ভাঙ্গা ঢুকলো। কিন্তু হাই আফসোস, হতভাগ্য মানুষদের কপালে কি আর সুখ ছোটে রে নাছা। আমি এমন এক হতভাগা যার সুখের স্বাদ নেওয়ার সামর্থ্য কখনোই হয়নি। মামা মারা যান, আর শুরু হয় আমাদের উপর মামির অকথ্য অত্যাচার। তুই জিজ্ঞেস করিস না নাছা, আমি কেন টাকার ব্যাপারে এত কিপটামি করি জানোস? এই খাওয়ার জন্য করি। খিদের চালায় প্রতিদিন চাতক পাখির মতো কাঁদতাম তখন, কিন্তু মামি এক ফুটো ভাত দিত না। রাস্তায় ফেলে দেওয়া বাসি ভাত কুইজা কুইজা খাইতাম। শেষমেশ দুই একটা টাকা আর চার মুঠো ভাতের জন্য মামি আমার বোনের বাসায় পাশের আবাসিক এলাকায় কাজে লাগাইয়া দেয়। সব চাই নাও মামি এত নিষ্ঠুর কাজটা করে। আমাদের মামিই সাপ বইলা দেয়, টাকা নিয়ে আইলে ভাত পাবি, নয়তো নয়। খিদের চালায় আমার বোনটা দেহ ব্যবসা শুরু করতে হয়। সারাদিন নোংরামে বিছানায় নিজের শরীর বিকলাইয়া তো সে, আর আমি সেই পল্লীর গেটে বসে থাকতাম সকাল থেকে বিকাল পর্যন্ত। সারাদিন একটার পর একটা পুরুষের মানুষের নিচে সইত আমার বই, আর তার বদলে প্রতিদিন তারে দেওয়া হতো মাত্র 200 টাকা। সেই টাকা আইনা মামিরে দিলে মামি আমাদের খাইতে দিত। রাইতে করে ঘুমাইতে দিত। মাত্র 200 টাকা লইগা, মাত্র এক মুঠো ভাতের লইগা আমার বোনটা শরীর বেস্তরে নাছা। আর এজন্য এখন টাকা খরচ করতে পারি না রে। আমার কলিজা দেয় না। তখন এমনি কইরা 3 মাস কাটে। মাইনটা আমারে দেখাই কয়, এই দেখ বেশা মাগির ভাই যাই। আমার বোনটা দেখতে খুব সুন্দর, তাই দূর দূরান্ত থেকে মাইনটা আসে ওর কাছে। ওর লোকে শুইতে আসতো লালসায়। এমনভাবে একদিন আমি গেটের কাছে বসা অপেক্ষা করতেছি কখন আপু বের হইব আর আমার ভাত খামো। সারাদিন তো আমরা ওই একবেলায় ভাত খাই। হঠাৎ শুনি ভেতর থেকে আপুর বিকট চিল্লানি আর ভাঙচুরের আওয়াজ। আমি দইরা গেট টপকাইয়া ভেতরে যাই। গিয়া দেখি আমার বইনের জান্তকাইটা টুকরা করা হইতেছে। এক সাইকোর নিচে রাগ মিটাইতে আমার বইনে কুড়াল দিয়া কোপাচ্ছে। তারপর জানতো শরীরটাই কেরোসিন ঢাইলা আগুন ধরাইয়া দিছে। চারিপাশে সবাই দেখি খালি চাইয়া দেখে, কেউ কিছু করে না। আর ওই সাইকোটা দাঁড়াইয়া হাসে। আগুনে দগ্ধ হইয়া আমার বোনটা চিৎকার করছে। আমি ওর কাছে সুইটা যাইতে চাই, কিন্তু ওইখানকার মাসি আমার জাপটে ধরাইয়া আটকায়। আমি চিল্লাইয়া কই, আমার বোনটারে বাঁচান। ওই মহিলা কয়, তোর বোনরে তো আর বাঁচানো যাইব না, মরতে দে, মরলে এই সাইকো নিজে
বাঁচাতে যে টাকা ঢালবো তার অর্ধেক তুই পাবি। আমি প্রাণপণে ছুটে আমার বোনের দিকে, কিন্তু পারি না। ওরা দুজন আমাকে শক্ত কইরা ধইরা রাখে, আর আমার চোখের সামনে আমার বোনটা আগুনে পুইরা ছাই হইতে থাকে। আমি শুধু আসমানের দিকে তাকাইয়া চিল্লাই, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ আমার আফুর গায়ের আগুন নেভাও। আমার আর্তনাদ মনে হয় আল্লাহ শোনেন। প্রচণ্ড ঝড় আসে, তুফান ওঠে, ঝুম বৃষ্টি নামে, কিন্তু তার আগে আমার বোন মইরা যায়। যার বুকে মাথা খুঁজতাম, দুনিয়া আমার একমাত্র আশ্রয়টাও পুইরা কয়লা হয়ে যায়। আমি আপুর পুরা লাশটার কাছে বসি, ওর গলে যাওয়া চামড়াগুলো হাতে নিয়ে ওই বৃষ্টির মাঝে হু হু করে কাঁদতে থাকি। বৃষ্টির পানিতে আপুর গলে যাওয়া শরীরটা ধুয়ে যেতে থাকে। ছোট্ট আমি কাঁধের মাঝে বসে আপুর শরীরে হাতে গলে যাওয়া মাংসগুলো হাতের মুঠোয় নিয়ে জোড়া লাগানোর চেষ্টা করি, কিন্তু মাংস তো আর জোড়া লাগে না রে নাছা, আর লাগে না। কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছাই ওই পল্লীর মালিক, মানে বিবি চান। উনি আমার সম্পর্কে সব চাই না, আমাকে টেনে মামির কাছে নিয়ে যায়। কিন্তু ওই পাষণ জানোয়ার মামি তখনও বলে দেয় যে সে আমাকে নিজের কাছে রাখবে না। বিবিজান তখন আমার চোখের দিকে তাকাইয়া কয়, আমার লোকে যাবি, আমার সিংহ হইয়া বাঁচবি, তোরে আমি বাঘ বানামু। বিন্দুমাত্র না ভেবে বলি যাব, যদি ওই মাসি আর ওই সাইকোলোগটারে সবার সামনে আমারে মারতে দেন। বিবিজান হেসে হেসে ওঠেন, খাঁটি মাল পাইছি তাইলে আই মার। এই বলে উনি আমাকে আরও সেখানে টেনে নিয়ে যান। ওই মহিলা আর ওই সাইকোটাকে আমার আপুর লাশের পাশে হাত পা বেঁধে চিৎ করে শোয়ানো হয়। আমার হাতে তুলে দেওয়া হয় কুড়াল। আমিও মনের যত রাগ যত কষ্ট সব ওদের উপরে ছাড়ি। ওদের বুকের ওপরে উঠে একের পর এক কোপ দিতে থাকি। কোপাইতে কোপাইতে কলিজা ফুসফুস পর্যন্ত বের করে আনি টাইনা চিটা। তাও মন ভরে না। 8.5 বছর বয়সে আমি প্রথম খুন করি। তারপর শুরু হয় আমার খুনের অধ্যায়। সব মিলিয়ে প্রায় 150 মানুষ খুন করি আমি 12 বছর বয়সের ভেতরেই। সেদিন বিবিজান আপুর পুরো শরীরটাকে কবর দিয়ে আমাকে বলেন, তোকে তৈরি হতে হবে প্রতিশোধের জন্য। আমি সেই কথা মগজে গেঁথে নিই। আমায় এনে স্কুলে ভর্তি করানো হয়। আমার জন্ম 1995 সালে, কাগজে কলমে সেটাকে তিনি তৈরি করেন 1992। আমার আসল বয়স এখন 31। ওরা আমাকে নিজেদের সন্তানের মতো করে বড় করে, সাথে বানাই পাপের সাম্রাজ্যের রাজা। ধর্ষণ বাদে এমন কোনো পাপ নাই যা আমি তৌসিরের হিস্ট্রিতে নাই। তবে হ্যাঁ, ওরা আমায় এতটা খারাপ বানাই নাই, আমি খারাপ নিস্তেইকা হয়েছি। আর তুই জানোস তোরা এই বাড়িতে কার কথাই পাঠানো হয়েছে? খলিল তোর বাপ চাচারে হাত করছে, কারণ ও জানে এই শিকদার বাড়িতেই আমি আসি, কিন্তু কেটা আমি সেটা কেউ চিনে না। আর আমার ধরবার লইকাই তোর বাপ চাচা তোরে এইখানে পাঠাইছে। আমারে ধরতে পারলে আমার ভাই করেও পাইব। আমাদের তিনটা দলিলই ওর বড় প্রয়োজন। তোর বাপ চাচা ইন্ডিয়ার বর্ডারের চোরা কারবার করে, আর খলিল লোকে তোকে সম্পর্ক খুব গাঢ়, তাই টাকাটাও খাইছে বহুত। এই বাড়িতে কে তামিলনাড়ুর সেটা জানতে আর নিজেদের শক্ত অবস্থানে রাখতে তোরে দিয়া দিছে। আর তালহার বিষ তো এজন্যই খাওয়াইছে। তৌসিরের এই কথাগুলো এক একটা ভারী পাথর হয়ে নাচার বুকের উপরে আছড়ে পড়ে। ও পাথরের মতো জমে যায়, ঠোঁট ফাঁক হয়ে থাকে, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হয় না। বুকের ভেতরটা হু হু করে ওঠে। কেউ মনে হয় খাবলে খাবলে কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। চোখের কোণে পেয়ে নোনা পানি গাল গড়িয়ে নামছে অনবরত। থামার কোনো নামই নেই। নিজেকে আর কোনোভাবে সামলাতে পারে না নাছা। হাঁপাতে হাঁপাতে ঝাটকা মেরে উঠে দাঁড়ায়। তারপর প্রায় ছুটে গিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। দরজা থাম করে লেগে যায় পেছনে। তৌসির স্থির চোখে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ তপ্ত নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। মনে মনে বিড়বিড় করে সে, সব কথা আইস তোর সামনে ঝাইরা দিলাম রে নাছা। এবার দেখুন তুই আদৌ আমার এই সংসারে জুইগা কিনা। আসলে তৌসির আজ ইচ্ছে করেই সব সত্যটা নাছার সামনে উগড়ে দেয়। এটাও এক কঠিন পরীক্ষা। সে দেখতে চায় নাজা কি তৌসিরের বলা এই কথাগুলো নিজের বাপ চাচার কাছে গিয়ে ফাঁস করে দেয়, নাকি বুকের ভেতরে চেপে রেখে মেনে নেয় সব। নাজার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটাও হলো শুরু ঠিক এই মুহূর্ত থেকেই। এদিকে ওয়াশরুমের ভেতরে নাজার অবস্থা ভয়াবহ। বিছানের কলটা পুরো ছেড়ে দিয়ে অঞ্জলি ভরে ভরে পানি মুখে নিয়ে ঝাপটা মারছে সে, একবার দুবার তিনবার, কিন্তু কিছুতেই ভিতরে আগুনটা নিভছে না। ও চোখে মুখে পানি ঝাপটা দিতে দিতেই ফুপিয়ে ওঠে বারবার। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও পুরোপুরি ব্যর্থ হয় ও। তৌসিরের এক একটা কথা বিষমাখা তীর হয়ে এসে বুকে পিঠে ঠিক মাঝখানে। ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে নাজা, একদম শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ধীর কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সে। তাজা মুখ, লাল হয়ে ফুলে ওঠা চোখ, এলোমেলো চুলে কোনো মতরে এসে দাঁড়ায় তৌসিরের সামনে। তৌসির একদৃষ্টে তাকিয়ে থাকে নাচার কান্নাসিক্ত রক্তচোপা মতো লাল চোখ দুটোর দিকে। নাচা কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কথা বলার ভাষা তো সে হারিয়ে ফেলেছে। নিজের পরিবারে এত বড় জঘন্য কীর্তি, আর সব না জেনে নিজের হাতেই করে ফেলা গ্রেপ্তারি, আর তৌসিরের বুকের ভেতরে এতদিন ধরে চেপে রাখা এই ভয়ঙ্কর ক্ষত, সব মিলিয়ে নাচের মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা ঠেকেছে। হাত পা থরথর করে কাঁপছে তার। ভেজা চোখে তৌসিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাচা।
কিছু একটা বলতে চায়, ঠোঁট নেড়ে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। আর ঠিক তখনই হঠাৎ করে মাথাটা ঘুরে ওঠে ওর, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে তার। পা দুটো আর শরীরের ভার ধরে রাখতে পারে না, তার চারপাশটা তার চোখে তুলে ওঠে। টাল সামলাতে না পেরে তৌসিরের সামনে ঠাস করে হেলে পড়ে নাছা। পড়ার সঙ্গে সঙ্গে ওর মাথাটা সজোরে গিয়ে ঠোক্কর খায় খাটের পাশের শক্ত কাঠের খাটপাশির কোনায়। আর মুহূর্তের মধ্যে নাছার মাথা থেকে ফিনকিতে রক্ত বেরিয়ে আসে। মাথা থেকে লাল রক্ত গড়িয়ে নামে কপাল বেয়ে, ভিজিয়ে দেয় ওর চোখের পাশটা, কান, গলা সব। তৌসির কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে বসে থাকে। মাথার ভেতরে সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে ঝট করে ভেসে উঠেছে অতীতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো, রক্তে ভেজা মাইশা, নিতর হয়ে পড়ে থাকা ইভা আর মারিয়মের জ্বলন্ত মুখ। এক এক করে সব ভ্রম জীবন্ত হয়ে উঠেছে ওর চোখের সামনে। আর এদিকে নাচা ধীরে ধীরে অবচেতন হয়ে আছে। ওর চোখের পাতা দুটো ভারী হয়ে নেমে আসে নিচে, ঠোঁট ফাঁক হয়ে যায়। ওর তাজা রক্ত ছড়িয়ে পড়তে থাকে মেঝেতে। তৌসির একদৃষ্টে তাকিয়ে থাকে অবশ নিতর হয়ে নাচার নাই। কিন্তু ঠিক পর মুহূর্তেই ভেতরে জমে থাকা সব শক্তি, সব আতঙ্ক, সব ভালোবাসা এক করে বুক চিরে গগন বিতারই চিৎকার করে ওঠে তৌসির, বেবি জান, ও বেবি জান, আমার নাছারে বাঁচাও, বেবি জান।